ওয়েলকাম স্টুডেন্ট। আজকে তোমাদের সামনে আবার আমি উপস্থিত হয়েছি। আগের দিন আমরা সিলেবাস সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিয়েছিলাম তোমাদের। সিলেবাসের প্রথম যে ইউনিট, সেই ইউনিট ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, ভৌত জগৎ ও তার পরিমাপ, প্রথম চ্যাপ্টার। এবং এই ইউনিটে একটাই চ্যাপ্টার আছে, সেই সম্পর্কে আমরা কিছু জানবো আজকে। তো প্রথমে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ভৌত রাশি, ফিজিক্যাল কোয়ান্টিটি। ভৌত রাশি কি? হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি? ভৌত রাশিটা কি সেটা জানবো। তো আমরা দৈনন্দিন জীবনে আমাদের অনেক কিছু জিনিস আমাদের কেনা বেচা করতে হয় চলতে গিয়ে। যেমন মুদির দোকানে গিয়ে আমরা চাল, ডাল, আলু, চা এসব কিনে নিয়ে আসি। গোয়ালার কাছ থেকে আমরা দুধ কিনে নিই। তাহলে ওরা কিন্তু আমাদের জিনিসপত্রগুলো এমনি দেয় না, সেটা লেনদেন করে দেয়, টাকার বিনিময়ে আমাদের দেয়, মেপে দেয়। তাহলে ওই যে মেপে দিচ্ছে, তাহলে আমরা যে মুদির দোকানে যে জিনিসটা কিনেছিলাম ওরা মেপে দিয়েছিল, সেটা হচ্ছে ভর। গোয়ালার কাছ থেকে দুধ নিয়েছি, সেটা মেপে দিয়েছে তার কি আয়তন। তাহলে এই যে কোনো জিনিস আমরা মাপছি, অর্থাৎ আমাদের চারপাশে প্রকৃতিতে যা কিছু আমরা, যে সমস্ত জিনিস আমরা পরিমাপ করতে পারি, মাপতে পারি, সেই সমস্ত জিনিসগুলোকেই বলা হচ্ছে ভৌত রাশি, ফিজিক্যাল কোয়ান্টিটি। অর্থাৎ এনি মেজারেবল থিং ইন ইউনিভার্স ইজ কল্ড ফিজিক্যাল কোয়ান্টিটি। আমরা ভালোভাবে বলতে গেলে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে আমরা ভৌত রাশি বলতে পারি। যেমন উদাহরণ আমরা দুটো দিয়েই ফেলেছি, একটা হচ্ছে ভর, একটা হচ্ছে আয়তন। এছাড়াও দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য মাপতে পারি আমরা। হয়তো এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা কলকাতা যাব, তাহলে এখান থেকে কলকাতার দূরত্ব কত? 200 কিলোমিটার। তাহলে এই যে দূরত্বটা আমরা মেপেই বলেছি, তাহলে এটা মাপতে পারছি। বা হয়তো দেখা যাচ্ছে যে আমাকে এখান থেকে কলকাতা যেতে 6 ঘন্টা সময় লাগবে, তাহলে ওই যে সময়টা মেপেছি, মেপে 6 ঘন্টা বলছি আমরা। তাহলে এইরকম যে সমস্ত জিনিসগুলো মাপতে পারছি সেগুলো হচ্ছে ভৌত রাশি। কিন্তু যেগুলো মাপতে পারি না, যেমন কেউ কান্না করছে, সে কতটা কান্না করছে সেটা পরিমাপ করতে পারবো না। কেউ বলতে পারবে না যে তার কান্নাটা 2 কিলো না 3 কিলো না 5 কিলো ধরে কান্না করছে, সেটা বলতে পারবে না। তাহলে কান্নাটা পরিমাপ করা যায় না। কেউ একটা জামা পরে এসছে লাল রঙের, সেই লালটা কতটা লাল সেটা পরিমাপ করতে পারে। হয়তো বলতে পারে যে খুবই ভালো লাল, টুকটুকে লাল, এইরকম কিছু বলতে পারে। কিন্তু কতটা লাল, জামাটা 3 লিটার লাল না 2 লিটার লাল না 5 কেজি লাল, এটা কিন্তু বলা যায় না। অর্থাৎ ওই বর্ণটা পরিমাপ করা যায় না। তাহলে ওইগুলো কিন্তু আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে আমরা অনুভব করতে পারছি, এগুলো ভৌত রাশি নয়। তো এই ভৌত রাশিটাকে আমরা এক্ষেত্রে পরিমাপ করব, মেজার করব। কিভাবে মেজার করব? আমি একটু আগেই বলেছি, আমি দোকানে গিয়ে হয়তো চাল নিলাম, আমি দোকানদারকে বললাম যে আমাকে 2 কিলো চাল দিন। 2 কিলো, কেজি, সংক্ষেপে আমরা কিলোটাকে কেজি বলছি। 2 কিলো চাল দিন। বা আমি একটু আগেই বললাম যে আমাদের এখান থেকে কলকাতার দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার। বা হয়তো বলবো যে আমাদের ঘরের দৈর্ঘ্য 12 ফুট বা 15 ফুট। ফুটটাকে আমরা সংক্ষেপে এফটি লিখি। তারপরে হয়তো দেখা যাচ্ছে যে আমি বললাম যে একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের দৈর্ঘ্য, হয়তো সমবাহু ত্রিভুজ আছে, সেই সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি। একটা সমবাহু ত্রিভুজ আছে, তার দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি। তাহলে এখানে দেখো, আমরা এই যে কখনো একটা দূরত্বকে আমরা বা দৈর্ঘ্যকে কিলোমিটারে প্রকাশ করছি, কখনো ফুটে প্রকাশ করছি, কখনো সেন্টিমিটারে প্রকাশ করছি। কেন? এখান থেকে কলকাতার দূরত্ব মাপার ক্ষেত্রে কিলোমিটারটা হচ্ছে আমার সুবিধাজনক মান। ঘরের দৈর্ঘ্য মাপাটা ফুটে, বা হয়তো এটা ফুট না বলে আমরা 5 মিটার বলতে পারি।
হয়তো দেখা যাচ্ছে মিটারটা এক্ষেত্রে আমার সুবিধাজনক মান। এর দৈর্ঘ্য মাপার সময়, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য মাপার সময় সেন্টিমিটারটা আমার সুবিধাজনক মান। তাহলে এই যে আমরা কোনো ভৌত রাশি মাপতে গেলে এই মানের সঙ্গে যেটা ব্যবহার করছি, পাশে মানের পাশে যে জিনিসটা ব্যবহার করছি সেটাই হচ্ছে একক, ইউনিট। একক অর্থাৎ মান, সংখ্যার পাশে যে জিনিসটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে একক। একক না হলে কিন্তু কোনো ভৌত রাশিকে প্রকাশ করা যাবে না। এখনই যদি তোমাদের বলা হয় যে তোমাদের একটা মাঠ পরিমাপ করতে বলা হলো, মাঠের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, কেউ এসে বলল যে মাঠের দৈর্ঘ্যটা হচ্ছে 25 আর প্রস্থ হচ্ছে 15, তাহলে এই মাঠের দৈর্ঘ্য সম্পর্কে কিন্তু তোমার একটা সুস্পষ্ট ক্লিয়ার ধারণা তৈরি হবে না। কারণ 25 বলতে 25 কি বললো, কত বড় সেটা ক্লিয়ার পাবে না। যখনই আমরা বলবো মাঠের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ হচ্ছে 15 মিটার, তাহলে মাঠটা সম্পর্কে আমরা যেখানেই থাকি না কেন এটা আমাদের আইডিয়া, একটা ধারণা তৈরি হয়ে যাবে যে কত বড় কতটা ছোট। তাহলে এই যে এই মিটারটা হচ্ছে একক, এই এককটা বলে দিলে ওই ভৌত রাশিটা মাপার ক্ষেত্রে আমার একটা সুস্পষ্ট ধারণা তৈরি হচ্ছে। তাই ভৌত রাশি মাপতে গেলে অবশ্যই এককের প্রয়োজন আছে। তাহলে এককটা কি আমরা জানবো, হোয়াট ইজ ইউনিট, এককটা কি সেটা আমরা জানবো এবার, যে হোয়াট ইজ ইউনিট, এককটা কি। একক কি, তাহলে এককটা কি আমরা বলবো। একটু আগেই দেখলাম আমরা দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকম একক ব্যবহার করেছি। তাহলে এই যে আমাদের যেখানে যেটা আমাদের সুবিধা, তাই আমরা একটা কথা ব্যবহার করব, সুবিধাজনক। তাহলে আমরা যেখানে যেটা সুবিধা, দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে এখান থেকে কলকাতার দূরত্ব মাপার ক্ষেত্রে কিলোমিটারটার সুবিধা আছে, মাঠের দৈর্ঘ্য বা বাড়ির দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে মিটারটার সুবিধা। আমরা যখন মাপবো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তখন সেন্টিমিটারটা আমাদের সুবিধা। তাহলে এই যে কোনো ভৌত রাশির সুবিধাজনক মানকে, আমরা কোনো ভৌত রাশিরই সুবিধাজনক মানকে প্রমাণ ধরে নিয়ে ওই ভৌত রাশিটাকে সেই মানের গুণিতক আকারে প্রকাশ করা হয়, তাকেই একক বলে। তাহলে আমরা এই যে 7 মিটার বলছি, তার মানে এটা কি 7 ইন্টু 1 মিটার। তাহলে এই 1 মিটারটাকে আমরা সুবিধাজনক মান হিসেবে ধরে নিচ্ছি প্রমাণ দিয়ে, ওই 1-এর 7 গুণটাই হচ্ছে 7 মিটার। তাহলে এইভাবে আমরা এককের সংজ্ঞাটা দিয়ে থাকি। তাহলে আমরা এককের সংজ্ঞাটা আরেকবার বলে দিই, যে কোনো ভৌত রাশি সুবিধাজনক মানকে প্রমাণ হিসাবে ধরে নিয়ে তার গুণিতক হিসাবে ওই ভৌত রাশিটাকে প্রকাশ করা হয়, তাকে আমরা একক বলে থাকি। এবার আমরা দেখব এককটা কিন্তু আমাদের 2 রকমের হয়। একক 2 রকমের, একটা প্রাথমিক একক, ফান্ডামেন্টাল ইউনিট, আর আরেকটা হচ্ছে লব্ধ একক, ডিরাইভড ইউনিট। তাহলে প্রথমে আমরা প্রাথমিক একক সম্পর্কে জানব। প্রাথমিক একক কাকে বলে? তাহলে প্রাথমিক একক কাকে বলে? তাহলে যে সমস্ত ভৌত রাশির একক অন্য কোনো ভৌত রাশির এককের উপর নির্ভরশীল নয়, এবং যে সমস্ত ভৌত রাশির এককের সাহায্যে অন্যান্য সমস্ত ভৌত রাশির একক গঠন করা যায়, তাদেরকেই বলা হচ্ছে প্রাথমিক একক। তাহলে আমরা প্রাথমিক একক সম্পর্কে জানলাম, ফান্ডামেন্টাল ইউনিট সম্পর্কে জানলাম। এর উদাহরণ হচ্ছে দৈর্ঘ্যের একক,
ভরের একক, সময়ের একক, এরকম অনেক আছে, আমরা একটু পরেই জানবো। তাহলে প্রাথমিক একক কাউকে হতে গেলে দুটো ক্রাইটেরিয়া, দুটো তাকে বৈশিষ্ট্য ফুলফিল করতে হবে। যদি করে তাহলে সে হচ্ছে প্রাথমিক একক। এক হচ্ছে সেই এককটা অন্য কোনো ভৌত রাশির এককের উপর নির্ভরশীল হবে না। 2 নম্বর হচ্ছে এই এককের সাহায্যে অন্যান্য সমস্ত ভৌত রাশির একক গঠন করা যাবে। তাহলে এই দুটো বৈশিষ্ট্য যদি কেউ ফুলফিল করে তবে তাকে আমরা প্রাথমিক একক বলবো। এবারে আমরা এককের পদ্ধতি দেখব। এককগুলি পরিমাপ করার জন্য বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন দেশে মোটামুটি 3টে এককের পদ্ধতি প্রচলিত আছে। সেগুলি হলো, একটা সিজিএস বা গাউসীয় পদ্ধতি, 2 নম্বর হচ্ছে এমকেএস বা এসআই পদ্ধতি। যদিও এই এমকেএস আর এসআই এর মধ্যে কিছু কিছু জায়গায় পার্থক্য আছে, সেগুলো আমরা পরে জানবো। এরপরে হচ্ছে এফপিএস পদ্ধতি। এই 3টে পদ্ধতি আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে প্রচলিত আছে। তো 3টে পদ্ধতির মধ্যে ইউরোপীয় কান্ট্রিগুলিতে এফপিএস পদ্ধতির ব্যবহারটা বেশি হয়, ইউরোপীয় ইউনিয়নে। বাকি গোটা বিশ্বে আমাদের এই সিজিএস আর এমকেএস এই দুটো পদ্ধতি সব থেকে বেশি ব্যবহার হয়। তো এই বিভিন্ন পদ্ধতির যে ব্যবহার, সেই ব্যবহারগুলোর জন্য ব্যবহারের যে ত্রুটি বা ব্যবহারের ক্ষেত্রে অসুবিধা দূর করার জন্য মেনলি গোটা বিশ্বে এখন এই এমকেএসটাকে পরিবর্তন করে এসআই পদ্ধতির প্রবর্তন করা হয়েছে। যে এসআই পদ্ধতিতে সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিট অফ সিস্টেম, এই এসআই পদ্ধতিটা প্রচলন করা হয়েছে, যা গোটা বিশ্বে এখন এটারই ব্যবহার সব থেকে বেশি হচ্ছে। এবারে আমরা প্রাথমিক এককযুক্ত ভৌত রাশি দেখব। তো প্রাথমিক এককযুক্ত ভৌত রাশির সংখ্যা প্রধানত 7টা হয়। প্রধানত কথা বললাম কারণ এরপরে আমরা দেখব আছে। তো প্রধানত হচ্ছে 7টি। 1 দৈর্ঘ্য লেন্থ, 2 হচ্ছে ভর ম্যাস, 3 নম্বর হচ্ছে সময়, 4 নম্বর হচ্ছে তাপমাত্রা, 5 নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, 6 নম্বর হচ্ছে দীপন প্রাবল্য, 7 নম্বর হচ্ছে পদার্থের পরিমাণ। তো এই 7টা প্রাথমিক এককযুক্ত ভৌত রাশি প্রধানত আমাদের আছে। তো এইগুলো কিন্তু বিভিন্ন ফিল্ড থেকে, এক একটা ফিল্ড থেকে নেওয়া হয়েছে। যেমন এই প্রথম 3টে একক, এই প্রথম 3টে ভৌত রাশি নেওয়া হয়েছে বলবিদ্যা, মেকানিক্স থেকে। আমরা মেকানিক্স পড়েছিলাম, সেই মেকানিক্স থেকে এই 3টা নেওয়া হয়েছে। এই তাপমাত্রাটা নেওয়া হয়েছে হিট থেকে। আমরা পদার্থবিজ্ঞানের একটা শাখা পড়েছি, তাপ, হিট থেকে নেওয়া হয়েছে এই 4 নম্বরটা। আর এই 5 নম্বরটা নেওয়া হয়েছে কারেন্ট, ইলেকট্রিসিটি, তড়িৎ প্রবাহ মাত্রা, সেই কারেন্ট থেকে নেওয়া হয়েছে এই 5 নম্বর ইউনিটটা। 6 নম্বরটা নেওয়া হয়েছে, আমরা পদার্থবিজ্ঞানের আরো একটা শাখা আছে আলো, তোমরা পড়েছো ক্লাস 10 এ, লাইট, সেই লাইট থেকে নেওয়া হয়েছে দীপন প্রাবল্যটা, লাইট থেকে। আর এটা নেওয়া হয়েছে পদার্থের পরিমাণ, এটা নেওয়া হয়েছে তোমার গ্যাসের যে ধর্ম, সেই গ্যাসের ধর্ম থেকে, গ্যাসীয় পদার্থ থেকে নেওয়া হয়েছে পদার্থের পরিমাণ। এই হলো আমাদের প্রধানত 7টি প্রাথমিক এককযুক্ত ভৌত রাশি। এবারে আমরা এদের প্রত্যেকটার বিভিন্ন পদ্ধতিতে, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে, এমকেএস পদ্ধতিতে এবং এফপিএস পদ্ধতিতে একক কি হবে সেইগুলো আমরা দেখব পরপর। প্রথমে আমরা সিজিএস এককটা দেখে নেব। দৈর্ঘ্য মাপার সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার, এটাকে সিএম অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। ভর মাপার সিজিএস একক হচ্ছে গ্রাম,
সেটাকে আমরা জি অক্ষর দ্বারা প্রকাশ করি। সময়ের সিজিএস একক হচ্ছে সেকেন্ড, সেটাকে এস অক্ষর দ্বারা প্রকাশ করি। তাপমাত্রা মাপা হয় সিজিএস এককে ডিগ্রি সেলসিয়াস, সেটাকে ডিগ্রি সি দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহ মাত্রা সিজিএস একক হচ্ছে ইএমইউ, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। দীপন প্রাবল্য সিজিএস একক হচ্ছে ক্যান্ডেলা, সিডি অক্ষর দ্বারা প্রকাশ করে, স্মল সি স্মল ডি। পদার্থের পরিমাণের সিজিএস একক হচ্ছে মোল, MOL দ্বারাই প্রকাশ করা হয়ে থাকে। এবারে আমরা এসআই এককগুলো দেখে নেব। এমকেএস বা এসআই, দৈর্ঘ্যের এমকেএস বা এসআই হচ্ছে মিটার, যাকে এম অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। ভরের এসআই একক হচ্ছে কিলোগ্রাম, তাকে কেজি দ্বারা প্রকাশ করা হয়, কেটা বড় হাতে, জিটা ছোট হাতে। সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড, সিজিএস ও সেকেন্ড ছিল, এসআই ও সেকেন্ড সেম। তাপমাত্রা সিজিএস একক ছিল ডিগ্রি সেন্টিগ্রেড, এসআই হচ্ছে কেলভিন, কে ক্যাপিটাল কে অক্ষর দ্বারা প্রকাশ করা, এখানে ডিগ্রিটা দেওয়া হয় না। তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার, বড় হাতের এ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। দীপন প্রাবল্যের এসআই একক হচ্ছে ক্যান্ডেলা, একই, অর্থাৎ এক্ষেত্রে সিজিএসটা অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় না, এসআইটাই ব্যবহার করা হয়, ক্যান্ডেলা। পদার্থের পরিমাণের একই একক, সেটা হচ্ছে মোল। এবারে আমরা এফপিএস এককগুলো দেখে নেব। এবার এফপিএস এককগুলো আমরা দেখে নেব। এফপিএস একক, দৈর্ঘ্যের এফপিএস একক হচ্ছে ফুট, আমরা এফপি অক্ষর দ্বারা লিখে থাকি। ভরের এফপিএস একক হচ্ছে পাউন্ড, তাকে এলবি অক্ষর দ্বারা লিখে থাকি, এলবি পাউন্ড, যেটা আমাদের এই দেশে ব্যবহার হয় না ভরের একক, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে। আমি বলেছি এফপিএস এককটা বেশিরভাগ ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ব্যবহার হয়। তারপরে সময়ের এফপিএস একক সেকেন্ড, অর্থাৎ সময়ের সবকিছুতেই সেকেন্ড, তুমি সিজিএস, এমকেএস, এফপিএস সবকিছুতেই সেকেন্ড। এবার তাপমাত্রার এফপিএস একক হচ্ছে ডিগ্রি ফারেনহাইট, ডিগ্রি এফ দ্বারা প্রকাশ করি, এটা আমরা ব্যবহার করে থাকি ফারেনহাইটে, দেহের তাপমাত্রা মাপা হয়। তড়িৎ প্রবাহ মাত্রার এফপিএস কোনো একক ব্যবহার করা হয় না, দীপন প্রাবল্যেরও ব্যবহার করা হয় না। পদার্থের পরিমাণের ক্ষেত্রে মোল, একই সেম, প্রত্যেকটা ব্যবহার করা হয়। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দৈর্ঘ্যের তিনটা পদ্ধতি, প্রত্যেকটা তিনটা পদ্ধতি তিনটে। এই যে এককটা সেন্টিমিটার দৈর্ঘ্য মাপার, মানে একটা ছোট দৈর্ঘ্যকে প্রকাশ করে, সেন্টিমিটার একটা ছোট্ট দৈর্ঘ্যকে প্রকাশ করে, মিটার তার থেকে একটু বড় দৈর্ঘ্যকে প্রকাশ করে, গ্রামটা একটু ছোট ভরকে প্রকাশ করে, কিলোগ্রামটা একটু বড় ভরকে প্রকাশ করে। তাহলে এই যে আমাদের এখান থেকে ধারণা হতে পারে, এই যে জায়গাটা থেকে ধারণা হতে পারে যে এসআই এককগুলো মানে বড় মান, আর সিজিএস এককগুলো মানে এই মানগুলো হচ্ছে বড় আর এই মানগুলো হচ্ছে ছোট। বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়, কিন্তু ব্যতিক্রমও আছে কিছু কিছু ক্ষেত্রে। আমাদের এখানে একটা ব্যতিক্রম দেখতে পাবো, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। এই যে এটাই আমাদের ব্যতিক্রম, অর্থাৎ এখানে সিজিএসটাই বড়, এসআইটাই ছোট। তো কতটুকু বড় সেটা আমরা দেখে নেব, যে সিজিএসটা আর এসআইটা কতটুকু বড়। এক ইএমইউ কারেন্ট সমান সমান হচ্ছে 10 অ্যাম্পিয়ার, মানে অ্যাম্পিয়ারের 10 গুণ হচ্ছে 1 ইএমইউ, বা এটাকে আমরা লিখতেই পারি যে 1 অ্যাম্পিয়ার সমান সমান হচ্ছে 1/10 ইএমইউ, ইএমইউ এর 10 ভাগের 1 ভাগ। যেখানে আমার 1 মিটার মানে আমরা জানি 100 সেন্টিমিটার। এখন আমরা এগুলোকে 100 গুলোকে সবসময় 10 এর ঘাত হিসাবে, পাওয়ার হিসাবে প্রকাশ করব, তার মানে 10⁻²⁵ সেমি। আবার 1 কিলোগ্রাম সমান সমান জানি আমরা 1000 গ্রাম, তার মানে 10⁻³ গ্রাম। তাহলে এটা জানি। আবার পাউন্ডের সঙ্গে গ্রামের সম্পর্ক আছে, তাহলে 1 পাউন্ড সমান সমান 1 এলবি সমান সমান হচ্ছে 453.6 গ্রাম। খুবই একটা গুরুত্বপূর্ণ, বাকিগুলো তোমরা জানো, এটা তোমরা জানো না, এটা আমাদের কাজে লাগবে অনেক ক্ষেত্রে, অঙ্ক করার সময় আমাদের কাজে লাগবে, এটা মনে রাখতে হবে। কিন্তু 1 পাউন্ড 1 এলবি সমান সমান 453.6 গ্রাম। আবার ফুটের সঙ্গে সেন্টিমিটারের সম্পর্ক আছে,
সেটা হচ্ছে 1 ফুট সমান সমান হচ্ছে 30.48 সেন্টিমিটার। তাহলে এইভাবে আমরা এই রিলেশনটা আমাদের কাজে লাগবে অনেক কিছু পড়ার সময়। আমরা যখন কার্যক্ষমতা পড়বো সেক্ষেত্রে দেখব এই দুটো রিলেশন আমাদের কিন্তু কাজে লাগবে, এটা আমাদের মনে রাখতে হবে। তোমরা ক্লাস 9-এ এই পদ্ধতিগুলো সম্পর্কে জেনেছো। এবার এই পদ্ধতিগুলো কি করে এসছে, এই যে নামটা সিজিএস কি করে আসলো, বা এমকেএস কিভাবে আসলো, বা এফপিএস, এটা কিন্তু কখনো ভেবেছো? ভাবনি। তাহলে এই জায়গাটা এসছে কিন্তু এই তিনটা ভৌত রাশি প্রাথমিক এককগুলো থেকে। দেখো, সেন্টিমিটারের সি থেকে এসছে সি, গ্রামের জি থেকে এসছে জি, আর সেকেন্ডের এস থেকে এসছে এস। এই তিনটা ভৌত রাশির এককগুলোর যে প্রথম অক্ষরগুলো দিয়ে এই পদ্ধতিটাকে বলা হয় সিজিএস পদ্ধতি, বা এটার নাম আর একটা আমরা দেখলাম একটু আগে, গাউসীয় পদ্ধতি। একই রকম ভাবে এমকেএসটাও এসছে, মিটারের এম মানে দৈর্ঘ্যের যে একক, অর্থাৎ দৈর্ঘ্য ভর সময় এই তিনটা ভৌত রাশির যে একক সেইগুলো থেকে নামকরণগুলো করা হয়েছে। মিটারের এম, কিলোগ্রামের কে, সেকেন্ডের এস। এটা ফুটের ক্ষেত্রে এফ, পাউন্ডের ক্ষেত্রে পি, পাউন্ডটা অ্যাকচুয়ালি এলবি লেখা হয় কিন্তু পাউন্ডটা ইংলিশ পিওইউএনডি, পাউন্ড থেকে পি এসছে আর সেকেন্ড থেকে এস এসছে দিয়ে এফপিএস। এইভাবে পদ্ধতিগুলোর কিন্তু এই তিনটা ভৌত রাশির সাহায্যে নামকরণ করা হয়েছে। আমরা প্রাথমিক এককযুক্ত ভৌত রাশি প্রধানত 7টা বলেছিলাম, এছাড়াও আরো 3টে আছে। সেগুলো হলো 1 কোণ, 2 ঘনকোণ, 3 তেজস্ক্রিয়তা। এই তিনটে। তাহলে যদি বলে যে প্রাথমিক এককযুক্ত ভৌত রাশির সংখ্যা কয়টি, তাহলে আমরা লিখবো প্রধানত 7টি, এছাড়াও আরো 3টি প্রাথমিক এককযুক্ত ভৌত রাশি আছে, সেগুলো কোণ, ঘনকোণ আর তেজস্ক্রিয়তা। তাহলে এই কোণের সিজিএস একক তোমরা জানো ডিগ্রি, আর এসআই সিজিএসটা তেমন ব্যবহার করে না, এসআই একক হচ্ছে রেডিয়ান। এটাকে আরএডি দ্বারা প্রকাশ করা হয়। ঘনকোণের এসআই একক হচ্ছে স্টেরিডিয়ান, স্টেরিডিয়ান। এটাকে এসআর দ্বারা প্রকাশ করা হয়। আর তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল, এটাকে ডিপিএস দ্বারা প্রকাশ করা হয়, ডিপিএস। তাহলে এই গেল আমার এসআই। এগুলো কিন্তু সবই এসআই একক, এগুলোর এসআই ব্যবহার করা হয়, সিজিএস বা এফপিএস ব্যবহার করা হয় না। তাহলে এগুলোকে ধরা হয় না, কারণ এগুলোকে ধরে এগুলোকে ধরে না। অনেক সায়েন্টিস্ট এগুলোকে বলে, এগুলোকে মানতে চায় না, কারণ এই 7টা ভৌত রাশি প্রাথমিক এককের যে শর্ত, দুটো শর্ত, অর্থাৎ এরা কারো উপর নির্ভরশীল নয় এবং এদের সাহায্যে অন্যান্য ভৌত রাশির একক গঠন করা যায়। দুটো শর্তই মানে, তাই এদেরকে সবাই এক বাক্যে মেনে নেয় যে এরা প্রাথমিক এককযুক্ত ভৌত রাশি। কিন্তু এই তিনটাকে মানতে চায় না, তার কারণ হচ্ছে যে এরা একটা শর্ত মানে, প্রথম শর্তটা যে এরা হচ্ছে কারো উপর নির্ভরশীল নয় অন্য কোনো এককের উপর, ঠিক আছে, কিন্তু এদের সাহায্যে অন্যান্য কোনো ভৌত রাশির একক গঠন করা যায় না, অর্থাৎ দ্বিতীয় শর্তটা মানে না। তাই অনেকে এদেরকে প্রাথমিক এককের হিসেবে ধরে নেয়, আবার অনেকে ধরতে চায় না। তাই এগুলোকে অক্সিলারি, সাহায্যকারী প্রাথমিক একক বলা হয়। এবারে আমরা প্রাথমিক এককযুক্ত ভৌত রাশিগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নেব। প্রথমে দৈর্ঘ্য, লেন্থ কাকে বলা হয়। আমরা দুটো বিন্দু নিলাম এইরকম, এই দুটো বিন্দুকে যোগ করছি। তাহলে এই যে দুটো বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, এই যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য, লেন্থ। তাহলে দুটো বিন্দু, যে কোনো দুটো বিন্দু, সে কাছাকাছি হতে পারে, দূরে হতে পারে, যে কোনো দুটো বিন্দুর মধ্যে দূরত্বকে আমরা বলছি কি, লেন্থ। এরপরে আমরা ভর, ম্যাস সম্পর্কে জানবো। ম্যাসটা কি, আমরা যে কোনো একটা পদার্থ নিলাম,
অর্থাৎ পদার্থটাকে ওই যে দাঁড়িপাল্লার সাহায্যে মেপে দেয়, তাহলে হয়তো দেখা যাচ্ছে যে একটা এরকম পদার্থ, একটা পাথরই নিলাম, হয়তো দেখা যাচ্ছে এরকম। তাহলে এই পাথরটা কি উপাদান দিয়ে তৈরি? যে উপাদান দিয়ে তৈরি, অর্থাৎ তার ভেতরে যে মেটেরিয়ালটা আছে, জড় পদার্থটা আছে, সেই জড় পদার্থে কতটা আছে পরিমাণটা, সেটাই হচ্ছে ভর। অর্থাৎ ভর হচ্ছে কোন পদার্থের, জড় পদার্থের পরিমাণ। 3 নম্বর সময়। সময়টা আমরা কিভাবে মেপে থাকি? সময়টা কি? অর্থাৎ আমরা কোন একটা গির্জায়, ধরো সকাল 6টায় 1 ঘন্টা বাজলো, সকাল 7টায় 1 ঘন্টা বাজলো, তাহলে এই যে সময়টাকে আমরা 1 ঘন্টা বলছি, কি করে? অর্থাৎ দুটো ঘটনা, পরপর দুটো ঘটনা ঘটে যাওয়ার মধ্যে যে ব্যবধান, সেটাকে আমরা সময় বলে থাকি। আমরা উষ্ণতা বা তাপমাত্রাটা মূলত থার্মোমিটার দিয়ে মেপে থাকি। অর্থাৎ দেখা গেল কারো জ্বর হয়েছে, আমরা গায়ে হাত দিলেই বাবা হাতটা পুড়ে যাচ্ছে, কত গরম, বা কোন একটা উষ্ণ বস্তুতে হাত দিচ্ছি, গরম মনে হচ্ছে, তাহলে এটা কি? তাপমাত্রাটা হচ্ছে কোন বস্তুর একটা তাপীয় অবস্থা। তাহলে কোন বস্তুকে আমরা যখন হাত দিচ্ছি, ওটা গরম, বাল্বে হাত দিচ্ছি আমার গরম মনে হচ্ছে, বরফে হাত দিচ্ছি ঠান্ডা মনে হচ্ছে। কারণটা কি? যখন বাল্বে হাত দিই, বাল্ব থেকে কিছু তাপ আমাদের শরীরে চলে আসে, তাই আমরা কিছু তাপ গ্রহণ করছি বলে আমাদেরকে গরম অনুভব হয়। আবার যখন আমরা বরফে হাত দিচ্ছি, তখন আমাদের শরীর থেকে কিছু তাপ বরফে চলে যায়, অর্থাৎ আমরা কিছু তাপ হারাচ্ছি, তার জন্য আমাদের ঠান্ডা মনে হয়। তাহলে এই যে তাপমাত্রাটা হচ্ছে যে কোন একটা বস্তুর তাপীয় অবস্থা, যা ঠিক করে দিবে যে তাপের প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে হবে। তাপের প্রবাহটা সবসময় উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে হবে, যার উষ্ণতা বেশি সেখান থেকে কম উষ্ণ বস্তুর দিকে তাপের প্রবাহটা হবে। 5 নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। আমরা জানি কোন বাহ্যিক উৎসের সঙ্গে, সে ব্যাটারি হতে পারে, বাইরের যে তার আছে সে তারের সঙ্গে যোগ করলে কি হয়? একটা তড়িৎ, কারেন্ট প্রবাহিত হয়। তাহলে কারেন্টটা কি? কারেন্টটা আসলে হচ্ছে আধানের প্রবাহ। অর্থাৎ আধান আমরা জানি ধনাত্মক আধান, ঋণাত্মক আধান। এখানে মেইনলি কোন তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ হয় কারণ ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রন বলে একটা মৌলিক কণা আছে তোমরা জানো পদার্থে, সেই ইলেকট্রনের প্রবাহ হয়, তার জন্য তড়িৎ প্রবাহ হয়। তো তড়িৎ প্রবাহ মাত্রাটা হচ্ছে কোন আধান প্রবাহের হার, অর্থাৎ যে হারে কোন তারের ভিতর দিয়ে, তারের যে কোনো প্রস্থচ্ছেদের ভিতর দিয়ে আধান প্রবাহিত হয়, তাকেই বলা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তোমরা বাড়িতে বাল্ব ব্যবহার করেছো, সবার বাড়িতে বাল্ব আছে। তাহলে কোন একটা বাল্বে বেশি আলো উৎপন্ন হচ্ছে, কোন একটা কম আলো উৎপন্ন হচ্ছে। তাহলে এই যে আলোক শক্তিটা আসছে, এই আলোক শক্তিটা আমরা কিন্তু কতটা আসছে কোন জায়গায়, সেটা কিন্তু এই দীপন প্রাবল্য, লুমিনাস ইন্টেন্সিটির সাহায্যে মেপে থাকি। তোমরা বাল্বের গায়ে এখন যে এলইডি বাল্বগুলো আছে, বিশেষ করে এলইডি তে গায়ে যেমন একটা ওয়াট লেখা থাকে, দেখবে 6 ওয়াটের, 7 ওয়াটের, 9 ওয়াটের, 10, 12, 15 ওয়াটের ওয়াট লেখা থাকে। ওয়াটটা হচ্ছে ক্ষমতার একক। এছাড়াও আরেকটা জিনিস লেখা থাকে, এত লুমেন, অর্থাৎ এত লুমিনাস ইন্টেন্সিটি এর এত কত, সেটা লেখা থাকে দেখবে। তো ওই লুমিনাস ইন্টেন্সিটিটা হচ্ছে কত সে তীব্রভাবে, অর্থাৎ এটা আলো প্রবাহের তীব্রতা, ইন্টেন্সিটি, এই তীব্রতা কত তীব্রভাবে সে আলোটা প্রবাহিত করছে। তো এটার সংজ্ঞা হয় যে কোন একটা ধরো আলোক উৎস আছে, সেখান থেকে আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে। তাহলে এই ছড়িয়ে পড়ার সময় আমরা যদি একটা কোন বিন্দু নিই, বিন্দুর চারপাশে একটা ক্ষেত্রফল নিই, যে ক্ষেত্রফলটা এরিয়া হবে একক ক্ষেত্রফল, অর্থাৎ একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে লম্বভাবে প্রতি সেকেন্ডে, একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে লম্বভাবে প্রতি সেকেন্ডে যতটা আলোক শক্তি প্রবাহিত হয়, তাকেই বলা হচ্ছে দীপন প্রাবল্য। এরপরে লাস্ট হচ্ছে পদার্থের পরিমাণ। তাহলে এই পদার্থের পরিমাণটা হচ্ছে যে আমরা জানি, গ্যাস পড়তে গিয়ে তোমরা পড়েছো যে কোন পদার্থের যদি আণবিক ভরের সমান পদার্থ থাকে, কোন গ্যাসীয় পদার্থের, সেটাকে 1 মোল বলা হয়। যেমন হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2, হাইড্রোজেনের মলিকুলার ওয়েট হচ্ছে 2। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন যদি কোনো থাকে কোন জায়গায়, তাহলে সেটাকে আমরা বলবো 2 গ্রাম হাইড্রোজেন H2 সমান সমান হচ্ছে 1 মোল। আবার
অক্সিজেনের আণবিক ভর তোমরা জানো 32 তাহলে 32 গ্রাম যদি অক্সিজেন থাকে তাহলে সেটাকে আমরা বলবো 1 মোল। তাহলে এইভাবে 32 এর 2 অর্থাৎ 64 গ্রাম যদি থাকে তাহলে সেটাকে 2 মোল বলবো, যদি 96 গ্রাম থাকে 3 মোল বলবো। এইভাবে আণবিক ভরের যত গুণ সেই হিসাবে প্রকাশ করা হয় কোনো গ্যাসীয় পদার্থকে, তাকেই বলা হচ্ছে মোল। এরপরে আমরা কোণ দেখব। কোণ কথাটা এসছে অ্যাকচুয়ালি কোণা থেকে। আমরা কোনো ঘরের একেবারে যেখানে দুটো দেওয়াল মিলিত হয়েছে সেটাকে কোণা বলি। অ্যাকচুয়ালি এই যে আমাদের হাত, এই যে এটা কি কনুই, এই যে কোণা, এটা তৈরি হচ্ছে কি কনুই বা কোণা। এই কোণ থেকে, কোণা থেকে এসছে কোণ কথাটা। তো কোণ কাকে বলছে? যে দুটো সরল রেখা বা রশ্মি, এখানে আমি রশ্মি এঁকেছি, সরল রেখা হতে পারে, একটা এও একটা বিও, দুটো রশ্মি গিয়ে ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই যে মিলিত হওয়ার ফলে তাদের মধ্যবর্তী যে অংশ তৈরি করেছে, এই যে দুটো সরল রেখা বা দুটো রশ্মি যে একটা বিন্দুতে মিলিত হলে তাদের মধ্যবর্তী যে অংশ সেটাকে বলা হচ্ছে কোণ। তো এই এসআই যে আমরা কোণের একক দেখলাম রেডিয়ান, এই কোণটা পরিমাপ করা হয় এসআই পদ্ধতিতে। কোণটা সমান সমান হচ্ছে যে চাপ বাই ব্যাসার্ধ। অর্থাৎ কিরকম ব্যাপারটা, ধরো বৃত্তের কোন একটা অংশ, আমরা গোটা বৃত্ত আছে, সেই বৃত্তের একটা অংশ কেটে নিলাম, সেটাকে বলা হয় বৃত্তচাপ। ক্লাস 10 তোমরা পড়েছো। তাহলে এই চাপটা বৃত্তের কেন্দ্রে কি করবে, যদি প্রান্তবিন্দু যোগ করি একটা কোণ তৈরি করেছে। তাহলে এই যে চাপটা, এই চাপ যদি এই চাপটার দৈর্ঘ্য s হয় আর এখানে বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে কোণ হবে রেডিয়ানে ওই চাপ s বাই ব্যাসার্ধ r। এইভাবে আমরা কিন্তু কোণটা পরিমাপ করে থাকি। এরপরে হচ্ছে ঘনকোণ, সলিড অ্যাঙ্গেল। এটা জিনিসটা কি, কোন একটা ক্ষেত্রফল আছে, দেখো একটা ক্ষেত্রফল নিয়েছি, ক্ষেত্রফলটা আমি ছোট তাই ds বলছি। আমরা এরপরে দেখো যে কোনো ছোট জিনিসকে আগে d অক্ষরটা লাগাবো আমরা। তাহলে ds বলছি, এই একটা ক্ষেত্রফল, তার এখান থেকে একটা বিন্দু লম্ব দূরত্ব হচ্ছে r, একটা বিন্দু p। তাহলে এই ক্ষেত্রফলটা যদি চারিদিক থেকে আমরা গিয়ে ওই বিন্দুতে যোগ করি তাহলে এইরকম একটা জিনিস তৈরি হবে। তাহলে অ্যাকচুয়ালি কি জিনিস তৈরি হচ্ছে, এটা ক্ষেত্রফল থেকে চারিদিক থেকে কমিয়ে কমিয়ে একটা বিন্দুতে আসছি, তাহলে অ্যাকচুয়ালি কি তৈরি হবে, একটা শঙ্কু তৈরি হবে। তাহলে ওই যে শঙ্কু আকার, বিন্দুতে শঙ্কু আকার তৈরি হচ্ছে, তাহলে এই যে অংশটা এটাকে বলা হয় ঘনকোণ। অর্থাৎ এই ঘনকোণ এটাকে আমরা ওমেগা অক্ষর দ্বারা প্রকাশ করি। এই অক্ষরটার নাম হচ্ছে ওমেগা, দেখতে ডাব্লু মনে হলেও এটা ওমেগা অক্ষর। তাহলে এই ওমেগা দ্বারা প্রকাশ করি। যদি ছোট কোণ হয় তাহলে আমরা ডি ওমেগা বলি। তাহলে এই ঘনকোণটা হচ্ছে যে কোন একটা ক্ষেত্রফল চারিদিক থেকে গিয়ে কোন একটা বিন্দুতে যে কোণা, মানে যে কোণা তৈরি করছে সেটাকে বলছি আমরা ঘনকোণ। এই ঘনকোণটা আমরা অ্যাকচুয়ালি ত্রিমাত্রিক কোণ। ঘনকোণটা হচ্ছে ত্রিমাত্রিক কোণ। তাহলে এটা পরিমাপ করা হয় কিভাবে, এটা পরিমাপ করতে গেলে আমরা ঘনকোণটা পরিমাপ করতে গেলে দেখব যে ঘনকোণ ওই ডি ওমেগা সমান সমান হবে এই যে ক্ষেত্রফল ds বাই এই যে দূরত্ব r তার বর্গের স্কয়ার। এইভাবে আমরা ঘনকোণটা পরিমাপ করে থাকি ds বাই r স্কয়ার। অর্থাৎ একটা ds ক্ষেত্রফল r দূরত্বের কোন বিন্দুতে কতটা ঘনকোণ তৈরি করবে, ds বাই r স্কয়ার। অর্থাৎ ক্ষেত্রফল বাই দূরত্বের বর্গের স্কয়ার দ্বারা আমরা ঘনকোণটা পরিমাপ করে থাকি। লাস্ট হচ্ছে তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি। তো এই রেডিও অ্যাক্টিভিটির বাংলা যে নামটা তেজস্ক্রিয়তাটা রবীন্দ্রনাথের দেওয়া। তো এই তেজস্ক্রিয়তাটা কি ক্লাস 10 তোমরা জেনেছো। সেটা হচ্ছে কি, যদি কোনো পদার্থের পারমাণবিক সংখ্যা 82 বেশি হয়, অর্থাৎ আমরা জানি লেড সীসা তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 82 আর ভর সংখ্যা হচ্ছে 206। তাহলে কারো পারমাণবিক সংখ্যা যদি 82 বেশি হয়, অর্থাৎ জেডটা গ্রেটার দ্যান 82 আর ভর সংখ্যাটা গ্রেটার দ্যান 206 হয়, তাহলে সেক্ষেত্রে দেখব ওই মৌলটা থেকে কতগুলো রশ্মি নিজে নিজেই স্বতঃস্ফূর্ত ভাবে কোন রকম বাহ্যিক যে উদ্দীপক তার প্রভাব ছাড়াই স্বতঃস্ফূর্ত ভাবে বের হয়।
তোমরা জানো আলফা বিটা গামা তিন ধরনের মূলত রশ্মি বের হয়, আর অনেক রকম রশ্মি বের হতে পারে। বেরিয়ে ওই পদার্থটা আর সেই পদার্থ থাকে না, অন্য পদার্থে নতুন একটা পদার্থে পরিণত হয়। এই ঘটনাটাকে বলা হচ্ছে তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি। তো এই তেজস্ক্রিয়তাটাকে আমরা পরিমাপ করে থাকি যে ওই মৌলটা কি হারে ভাঙছে, হারটা কত, বিঘটনটা কত, অর্থাৎ সেটা প্রতি সেকেন্ডে কত সংখ্যক পরমাণু ভেঙে ভেঙে যাচ্ছে, নতুন পরমাণুতে ভেঙে যাচ্ছে। তো এই তেজস্ক্রিয়তাটা পরিমাপ করা হয় বিঘটন পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে বিঘটন দ্বারা তেজস্ক্রিয়তাটা পরিমাপ করা হয়। তো বিঘটনের ইংরেজিটা হচ্ছে ডিকে বা ডিসইন্টিগ্রেশন, তাই এখানে লেখা হয় এটাকে ডিপিএস, ডিকে পার সেকেন্ড বা ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। এটাকেই বলা হয় বেকারেল। বিজ্ঞানী বেকারেলের নাম অনুসারে এটাকে বলা হয় বেকারেল। বেকারেল একজন সায়েন্টিস্ট, তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিল। তো এটাকে আমরা বি কিউ অক্ষর দ্বারা প্রকাশ করে থাকি। আজকে এই পর্যন্তই। আমরা পরের দিন পরের ক্লাসে জানবো যে এককের যে বিভিন্ন পদ্ধতি তাদের মধ্যে রিলেশন, অর্থাৎ কেন মেট্রিক পদ্ধতি বলা হয়, এবং আরেকটা জিনিস জানবো একক লিখার নিয়মটা আমরা জানবো, কিভাবে এককটা লিখবো।